দর্শক আসসালামু আলাইকুম। আমরা রাজশাহী শহরে আজকে একটা জায়গায় ঘুরতে যাব, সেটা আপনাকে বলবো না, সারপ্রাইজ থাকবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই তো কদিন আগে দেখেছিলেন রাজশাহী ট্যুরের ভিডিও পর্ব 1। আজ দেখাবো দ্বিতীয় পর্ব। রাজশাহীর 2 দিনব্যাপী ট্যুরে কোথায় কোথায় গিয়েছিলাম, আজকে দ্বিতীয় বা শেষ দিন, তা তুলে ধরবো আজকের ভিডিওতে। সুতরাং ধৈর্যহারা হবেন না, সাথে থাকুন আমাদের পুরো ভিডিওর। দ্বিতীয় দিনের প্রথম জায়গা গিয়েছিলাম পুঠিয়া রাজবাড়িতে। রাজপ্রাসাদ, বিশাল দিঘি, প্রাচীন মন্দির আর শত বছরের পুরনো স্থাপত্য। এক জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশের কয়েকশো বছরের ইতিহাসকে অনুভব করতে চান, তাহলে আপনাকে আসতে হবে রাজশাহীর পুঠিয়ায়। জনপ্রতি মাত্র 30 টাকা টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম ভেতরে। শুধু একটা কথা বলতে চাই, পুঠিয়া একটি রাজবাড়ির নাম নয়, এটি একটি সম্পূর্ণ ঐতিহাসিক স্থাপত্য নগরী, যেখানে রাজ পরিবারের প্রাসাদ, মন্দির, দিঘি এবং বিভিন্ন স্থাপনা মিলে তৈরি করেছে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্ন ঐতিহ্য। রাজশাহী থেকে পুঠিয়া রাজবাড়ি কিভাবে যেতে হয়, সম্পূর্ণ একটি ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে। আই বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। যেটি বলছিলাম, পুঠিয়া রাজপরিবারের ইতিহাস মূলত বাংলার জমিদারি ও রাজপরিবারের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মুঘল আমলে বাংলায় জমিদারি ব্যবস্থা বিস্তারের সময় পুঠিয়া অঞ্চলেও একটি শক্তিশালী জমিদার পরিবার উত্থান ঘটে। পরবর্তী সময়ে এই পরিবার সম্পদ, প্রভাব এবং সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। আর সেই সময়ের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে পুঠিয়ার রাজবাড়ি এবং তার আশেপাশের অসংখ্য স্থাপনা, খিলান, স্তম্ভ, বারান্দা, কারুকার্য এবং বিশাল প্রাঙ্গণ। সবকিছু পেরিয়ে আমরা চলে যাচ্ছি ভেতরে, ফুলের বাগানের দিকে। রানী ভবানীর একটা ইতিহাস বলি। বাংলার জমিদারি ইতিহাসের সঙ্গে রানী ভবানীর নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় পরিষ্কারভাবে মনে রাখা দরকার, পুঠিয়া রাজপরিবার এবং নাটোরের রাজপরিবার এক নয়। তবে উত্তরবঙ্গের জমিদারি এবং রাজপরিবারগুলোর ইতিহাস একে অপরের সঙ্গে বিচ্ছিন্নভাবে সম্পর্কিত ছিল। এটি রাজপরিবারের সবচেয়ে বড় শিব মন্দির। রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় নির্মিত মন্দির এবং অন্যান্য স্থাপনা আজ আমাদের সামনে সেই সময়ের অর্থনৈতিক সামর্থ্য, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পরুচির একটি অসাধারণ ছবি তুলে ধরে। রাজপরিবারের এক অমূল্য স্মৃতি এই পুকুরঘাটটি, যেটি কালের বিবর্তনে এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, সসম্মানে। সাথে নিয়ে আছে অসংখ্য বছরের অনেক অনেক স্মৃতি। পুঠিয়া রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলোর একটি হলো এই শিব মন্দির। বিশাল চূড়া, মোটা দেয়াল, অলঙ্করণ এবং চারপাশের পরিবেশ, সবকিছু মিলে মন্দিরটি এক অনন্য স্থাপত্যের উদাহরণ। বিশেষ করে মন্দিরের গায়ে থাকা বিভিন্ন অলঙ্করণ আমাদের কয়েকশো বছর আগের শিল্পীদের দক্ষতার কথা মনে করিয়ে দেয়। পুঠিয়া রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছি। আমাদের পরবর্তী গন্তব্য নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় উত্তরা গণভবনের ঠিক কাছাকাছি অবস্থিত হালতি বিল বা পাটুল বিল। এই বিলের বিশেষত্ব কি? বর্ষাকালে এই বিলের বিশাল জলরাশি এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটি পর্যটকদের অনেক আকর্ষণ করে। স্থানীয়ভাবে একে মিনি কক্সবাজারও বলা হয়। শুরুতে কিছু কথা বলে রাখি, এখানে ঘুরতে চাইলে আপনি ব্যক্তিগতভাবে একটি নৌকা রিজার্ভ করে নিতে পারেন। ব্যক্তিগতভাবে নৌকা রিজার্ভ করলে 1500 থেকে 2000 টাকা চার্জ করতে পারে। আর যদি আপনারা শেয়ার করে নৌকাতে যান, তাহলে জনপ্রতি 50 টাকা। আপনাকে এখানে বিলের মাঝখানে মোট 3টি গ্রাম ঘুরিয়ে দেখানো হবে, সাথে 0 পয়েন্ট। বলে রাখা ভালো, বিলের মাঝখানে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে একটি রিসোর্ট, যেখানে আবাসন ব্যবস্থা না থাকলেও টুরিস্টরা চাইলে সেখানে লাঞ্চ করতে পারে। হালদির বিলকে কাছ থেকে অনুভব করার সবচেয়ে সুন্দর উপায় হলো নৌকায় করে বিলের পানিতে বেরিয়ে পড়া। এই বিলের নামকরণের চমৎকার একটি গল্প রয়েছে। ব্রিটিশ আমলে এই বিলে হালতি নামের রংচঙা পরিযায়ী পাখি আসত। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকার করতে এখানে আসতেন। পাখি শিকারের সেই ইতিহাস থেকেই বিলটির নাম হালতি বিল। এই বিলের এই অংশের নাম 0 পয়েন্ট। এখানে পর্যটকরা একটা ছোট্ট বিরতি দেয় এবং দল বেঁধে সবাই গোসলে নেমে পড়ে। পানি বর্ষাকালে অত্যন্ত পরিষ্কার থাকে। তবে শুষ্ক মৌসুম এলে এখানকার মানুষের জীবিকার অন্যতম
মাধ্যম হলো এখানে ধান চাষ করা। এছাড়াও আরো যত মৌসুমী ফসল রয়েছে সেগুলো এখানে চাষ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন বিলের মাঝখানে অত্যন্ত চমৎকার একটি গ্রাম, যেন মনে হচ্ছে এক টুকরো দ্বীপ বিশাল জলরাশির মাঝে। সত্যি খুব চমৎকার, একদম নান্দনিকতা। আরও একটি চমকপ্রদ তথ্য দিতে চাই, এই বিলে মোট 3টি গ্রাম রয়েছে। যদি কোনো ট্যুরিস্টরা এখানে রাত্রি যাপন করতে চান সেই ব্যবস্থাও রয়েছে। এই 3টি গ্রামের প্রত্যেকটি গ্রামে স্থানীয় যারা রয়েছেন তারা কিছু টাকার বিনিময়ে এখানে রাত্রি যাপনের ব্যবস্থা করে থাকেন। আপনাদের পুরোটা গাইড করার জন্য স্থানীয় মাঝি ভাইরা এখানে যথেষ্ট। অনেক ঘোরাঘুরি হলো, এখন আবুল মামার হোটেলে এই বিলের সুস্বাদু সব মাছ দিয়ে মধ্যাহ্নভোজের পালা। এখানে ছোট মাছ বলতে মুরুল মাছ, কাচকি মাছ, চাপিলা মাছ, এছাড়াও বাইন মাছ আর অসংখ্য মাছ রয়েছে। আমরা ক্ষুধা পেটে যা পেয়েছি সবই খেয়েছি। কিভাবে খেলাম দেখতে থাকুন। বেশ অনেক খাওয়া হলো, এইবার পরবর্তী এবং শেষ গন্তব্য বাংলার ইতিহাসের অন্যতম সুন্দর একটি জায়গা, উত্তরা গণভবন। উত্তরা গণভবন ইতিহাসে যেটি দীঘাপতিয়া রাজবাড়ি নামে পরিচিত। 47 সালে ভারত বিভক্তির পর জমিদারি ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই রাজ পরিবারটি আস্তে আস্তে তার প্রভাব হারিয়ে ফেলে। 1972 সালে বাংলাদেশ সরকার এটির নাম দেন উত্তরা গণভবন। আমাদের পৌঁছতে একটু দেরি হওয়ায় আমরা ভেতরে ঢুকতে পারিনি। একটি কথা বলে দিতে চাই, এর ভেতরে কোনো ক্যামেরা কিংবা কোনো মোবাইলের ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড না। এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বন্ধুবাণীর জোড়া কলা খাওয়া দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি। ঘুরতে থাকুন, দেখতে থাকুন প্রিয় বাংলাদেশকে, আবিষ্কার করুন নতুন নতুন সৌন্দর্য। অবশ্যই যেখানেই যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, এটি ইমানের অঙ্গ। এবং ডায়েরি অফ ম্যাভরিক্সের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।